বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এনইপি 2021 অনুযায়ী যে সিলেবাস তৈরি হয়েছে সেই সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের যে প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল এই মার্চের শেষের দিকে, কিন্তু ভোটের কারণে সেই পরীক্ষা পিছিয়ে গেল। তো পিছিয়ে যাওয়ার ফলে পরীক্ষা এমন একটা সময় হবে যে সময়টায় সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হওয়ার কথা। এখন কি হবে বলা খুব মুশকিল। হয়তো দেখা গেল এমনও হতে পারে যে সেকেন্ড সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টার হয়তো একসাথে হয়ে যেতে পারে। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয় খুব সম্প্রতি একটা নোটিশ দিয়ে জানিয়েছে যে প্রত্যেক কলেজকে ফার্স্ট সেমিস্টারের পাশাপাশি ফার্স্ট সেমিস্টারে পড়া কমপ্লিট করে সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু করে দিতে এবং ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করতে। এখন হয়তো দেখা গেল খুব কম সময়ের ব্যবধানে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা হয়ে যাবে। তো কাজেই তোমাদেরকে কিন্তু ইমিডিয়েট ফার্স্ট সেমিস্টারের পড়াটা শেষ করতে হবে, শেষ করে দিয়ে পড়া সেকেন্ড সেমিস্টার শুরু করতে হবে। হাতে কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্য বেশি সময় পাবে না। তো যাই হোক, প্রথম সেমিস্টারের যে পরীক্ষা সেখানে মেজর এবং মাইনরের যে সিলেবাস আছে সেই সিলেবাসের একটা অংশ কিন্তু দুজনেরই এক, মেজর বা মাইনরের দুজনেরই এক। সেই অংশটা হলো সাহিত্যের সংরূপ, একক ওয়ান যেটা আছে। সেই একক ওয়ানে সাহিত্যের সংরূপ যেটা আছে সেই সাহিত্যের সংরূপ থেকে যে সিলেবাসটা আছে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প এবং প্রবন্ধ, এইটা থেকে এইটা মেজর এবং মাইনর উভয়েরই এক। এবং সেই হিসেবেই আমি মেজর এবং মাইনরের জন্যে উভয়ের জন্যেই একটা শর্ট কোশ্চেনের সাজেশান আমি তৈরি করেছি। আমি বরাবর বড় কোশ্চেনের সাজেশান আগে দিই, কিন্তু এবারে ফার্স্ট সেমিস্টারের শর্ট কোশ্চেনের সাজেশানটাই আমি আগে দিয়ে দিলাম। কারণ শর্ট কোশ্চেন 2 নম্বরের থাকে, যদিও এখনও এই বর্ধমান ইউনিভার্সিটি থেকে কোশ্চেনের প্যাটার্ন কী হবে সেটা কিন্তু আজ এখনও জানায়নি। যতটা সম্ভব যেমন ছিল তেমনই হবে, 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর। তো সেই অনুযায়ী আমি 2 নম্বরের কোশ্চেনগুলো সবার আগে আমি তোমাদের জন্য সাজেশান হিসেবে তৈরি করে দিয়েছি। দেখো, সাহিত্যের সংরূপের সাজেশানটা সবার আগে শুধু তৈরি করেছি, কারণ সাহিত্যের সংরূপের সিলেবাসটা একটু বড়। এবারে কিন্তু সেই আগে যেমন পুরনো সিলেবাস ছিল অল্প পড়লেই সব হয়ে যেত, এবারে কিন্তু অল্প পড়লে হবে না, এবারে সিলেবাসটা অনেক বড়। মেজরের তো অনেক বড়ই, মাইনরের অনেকটা কম, কিন্তু মেজরের একটু বড়ই, কারণ অনার্সের সমতুল্য তো এটা, তাই মেজরের সিলেবাসটা কিন্তু ডিটেলস পড়তে হয়। তো যাই হোক, মেজর এবং মাইনর উভয়ের জন্যই সাহিত্যের সংরূপের একটা কবিতা একটা সাজেশান শর্ট কোশ্চেনের আমি তৈরি করেছি। এবার দেখো, আর বেশি না বকে, বেশি কথা না বাড়িয়ে আমি সাজেশানের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখো, প্রথমে কবিতা থেকে শর্ট কোশ্চেন যেগুলো হতে পারে, কবিতার আসল লক্ষ্য বা উদ্দেশ্য কী? আনন্দ দান করা। কবিতা সাধারণত কয় প্রকার? কবিতা সাধারণত 2 প্রকার, তন্ময় বা গীতি কবিতা, এই মন্ময় বা গীতি কবিতা এবং তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা। গীতি কবিতার উদ্ভব প্রথম কোথায় হয়? প্রাচীন গ্রিসে। মন্ময় বা গীতি কবিতা কাকে বলে? যে কবিতায় কবি তার একান্ত ব্যক্তিগত আবেগ অনুভূতিকে গীতিপ্রবণ ভাষায় ব্যক্ত করেন তাকেই বলা হয় মন্ময় কবিতা বা গীতি কবিতা। বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী এই জাতীয় কবিতা রচনার পথিকৃৎ। বাংলা সাহিত্যে কয়েকটি গীতি কবিতার নাম লেখো। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম, অতুল প্রসাদ সেনের ভারত লক্ষ্মী। তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা কাকে বলে? যে কবিতা বস্তু ও বিষয়নিষ্ঠ, কবি মনের আবেগ অনুভূতির কোনো বহিঃপ্রকাশ, কবি মনের কোনো আবেগ অনুভূতির কোনো বহিঃপ্রকাশ ঘটে না, তাকে বলা হয় তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা। যেমন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, রামায়ণ মহাকাব্য, মহাভারত মহাকাব্য প্রভৃতি। ওড বা স্তোত্র কবিতা কাকে বলে? উদাহরণ দাও। ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ ভাষা ও স্বরে, উদাত্ত স্বরে ঘোষণার ভঙ্গিতে, এটা সম্ভাবনা নয়, ঘোষণার ভঙ্গিতে কোনো উন্নত ভাব মহিমার প্রকাশ যে কবিতায় হয় তাকে বলা হয় ওড বা স্তোত্র কবিতা। যেমন অক্ষয় কুমার বড়ালের মানববন্দনা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষশেষ এই জাতীয় কবিতার উদাহরণ। আচ্ছা, এবারে দেখো, এরপরে
হচ্ছে কি না, এলিজি বা শোক কবিতা কি? যে কবিতায় কবির ব্যক্তিগত শোকানুভূতি অথবা সমষ্টিগত শোকানুভূতিকে ভাষা দেওয়া হয় তাকে বলা হয় এলিজি বা শোক কবিতা। এলিজি বানানটা ভুল আছে, এলইজি নয়, এলিজি, ইএলইজিই, এলিজি। অক্ষয় কুমার বড়ালের এসা, বিহারীলাল চক্রবর্তীর বন্ধু বিয়োগ প্রভৃতি এই জাতীয় কবিতার উদাহরণ। বাংলা সাহিত্যে সনেট বা চতুর্দশপদী কবিতার আবির্ভাব ঘটান কে? মাইকেল মধুসূদন দত্ত। এছাড়াও মোহিতলাল মজুমদার, দেবেন্দ্রনাথ সেন, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাস, অজিত দত্ত প্রমুখরা সনেট রচনা করেছেন। ব্যালাড বা গাথা কবিতা কাকে বলে? নৃত্য দন্তনারী তয়জফলা, নৃত্য সহযোগে সহজ সরল ভাষায় কোনো গান বা জনপ্রিয় উপকথাকে নাটকীয় ভঙ্গিতে উত্থাপন করা হয় বা উপস্থাপন করা হয় যে কবিতাতে, তাকেই বলা হয় ব্যালাড বা গাথা কবিতা। মহাকাব্য সাধারণত কয় প্রকার? দুই প্রকার, আদি মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্য। দুটি আদি মহাকাব্যের নাম লেখো, রামায়ণ ও মহাভারত। দুটি সাহিত্যিক মহাকাব্যের নাম লেখো, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য এবং হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বৃত্তসংহার কাব্য। ব্যঙ্গ মহাকাব্য বা সাংকেতিক ব্যঙ্গ মহাকাব্য বা মক এপিক কাকে বলে? দুটি উদাহরণ দাও। কোনো তুচ্ছ বা হাস্যকর বিষয়কে কেন্দ্র করে প্রাচীন মহাকাব্যের রীতি পদ্ধতির অনুকরণে যে যে কাব্য রচিত হয়, এটা দেওয়ার দরকার নেই, কি ভুল লেখা আছে, যে কাব্য রচিত হয় তাকে বলা হয় ব্যঙ্গ মহাকাব্য বা মক এপিক। যেমন জগবন্ধু ভদ্রের ছুছুন্দরী বধ এবং ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত উদ্ধার। এরপরে নাটক। পঞ্চাঙ্ক নাটকের কয়টি পর্যায় ও কী কী? 5টি পর্যায়। সূচনা বা প্রারম্ভ, জটিলতা ও প্রবাহ, শীর্ষবিন্দু, গ্রন্থিমোচন, সমাপ্তি। নাটকের ত্রিবিধ ঐক্য কী? নাটকের স্থানগত ঐক্য, কালগত ঐক্য এবং ঘটনাগত ঐক্য, এই তিনটিকে বলা হয় নাটকের ত্রিবিধ ঐক্য। নাটক কয় ধরনের ও কী কী? নাটক সাধারণত দুই ধরনের, করুণ রসাত্মক বা বিয়োগান্তক নাটক, হাস্যরসাত্মক বা মিলনান্তক নাটক। ট্র্যাজেডি ও কমেডির মধ্যে দুটি পার্থক্য লেখো। ট্র্যাজেডি সাধারণত করুণ রসাত্মক চরিত্রের, অন্যদিকে কমেডি সাধারণত হাস্যরসাত্মক। ট্র্যাজেডির নায়ক ব্যক্তিকেন্দ্রিক চরিত্রের, অন্যদিকে কমেডির নায়ক টাইপ চরিত্রের। ট্র্যাজেডিতে ক্যাথারসিস বা ভাবমোক্ষণ হয়, কমেডিতে এসব থাকে না। ঐতিহাসিক নাটক কাকে বলে? ইতিহাস থেকে তথ্য ও উপাদান সংগ্রহ করে তার সাথে কল্পনার মিশ্রণ ঘটিয়ে যে নাটক রচনা করা হয় তাকে বলা হয় ঐতিহাসিক নাটক। যেমন দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা প্রভৃতি। আচ্ছা, এবার আরও যে প্রশ্নগুলো আছে, পৌরাণিক নাটক কাকে বলে? প্রাচীন কাহিনী বা উপাখ্যান, মহাকাব্য, ধর্মগ্রন্থ প্রভৃতিতে বর্ণিত অলৌকিক ও অতিপ্রাকৃত ঘটনাবলীকে নিয়ে যে সমস্ত নাটকগুলি রচিত হয় সেগুলিকে বলা হয় পৌরাণিক নাটক। যেমন গিরিশচন্দ্র ঘোষের রাবণ বধ, মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা প্রভৃতি। রূপক নাটক কাকে বলে? যে সমস্ত নাটকে আখ্যান বস্তু ও চরিত্রায়নের আড়ালে একটি অন্তর্নিহিত ভাব নিহিত থাকে সেই সমস্ত নাটককেই বলা হয় রূপক নাটক। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা এবং কালের যাত্রা। সাংকেতিক নাটক কাকে বলে? যে নাটকে রহস্য ও অনির্বচনীয় কোনো অনুভূতি সংকেত ও প্রতীকের সাহায্যে আভাসিত করতে চান নাট্যকার তাকেই বলা হয় সাংকেতিক নাটক। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন এবং রক্তকরবী। রূপক নাটক ও সাংকেতিক নাটকের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর, রূপক নাটকে বাহ্যিক আখ্যান বস্তুর আড়ালে একটি সমান্তরাল নেপথ্য কাহিনী থাকে, কিন্তু সাংকেতিক নাটকে এ ধরনের কোনো সমান্তরাল কাহিনী থাকে না। রূপক নাটকে সংকেত বা প্রতীকের ব্যবহার নেই, কিন্তু সাংকেতিক নাটকে সংকেত ও প্রতীকের ব্যবহার রয়েছে। কমেডি ও ফার্সের মধ্যে দুটি পার্থক্য লেখো। কমেডি সাধারণত হাস্যরস প্রধান হলেও করুণ রসও থাকে, কিন্তু ফার্সে থাকে শুধুমাত্র লঘুচটিল হাস্যরস, করুণ রসের কোনো জায়গায় নেই। কমেডি সাধারণত আকারে বড় হয়, কিন্তু ফার্স বা প্রহসন আকারে অত্যন্ত ছোট। আচ্ছা, এবারে পত্রকাব্য বা লিপি কবিতা কাকে বলে? পত্র বা লিপির আকারে লেখা কবিতাগুলিকে বলা হয় পত্রকাব্য বা লিপি কবিতা। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিলংয়ের চিঠি এই জাতীয় কবিতার উদাহরণ। রূপক কবিতা বা অ্যালিগরি কাকে বলে? অ্যালিগরি কবিতা কাকে বলে? যেখানে কাব্য বা কাহিনীর উপরিতলে আপাত অর্থের অন্তরালে একটি অন্তর্নিহিত অর্থ বা ব্যঞ্জনার্থ ইঙ্গিত থাকে তাকে রূপক কবিতা বা অ্যালিগরি কবিতা বলে।
যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ এবং দ্বিজেন্দ্রলাল রায়ের স্বপ্নপ্রয়াণ এই জাতীয় কবিতার উদাহরণ। নাটকীয় একোক্তি কাকে বলে? কোনো এক সংকট মুহূর্তে কোনো এক ব্যক্তি চরিত্র তার আত্মকথনের মধ্য দিয়ে জীবননাট্যের একটি বিশেষ লগ্নে সংবেদন প্রকাশ করে থাকে যে কবিতায়, তাকেই বলা হয় ড্রামাটিক মনোলগ বা নাটকীয় একোক্তি। গীতিনাটক কাকে বলে? দুই বা ততোধিক চরিত্রের কথোপকথনের নাট্যরূপ দেওয়া হয় যে কবিতায় এবং যেখানে নাটকের তুলনায় গীতি অংশ প্রধান, তাকেই বলা হয় গীতিনাটক। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তী সংবাদ এবং মোহিতলাল মজুমদারের মৃত্যু ও নচিকেতা। নাট্যগীতি কাকে বলে? নাট্যগীতি হলো এমন এক ধরনের গীতি কবিতা যেখানে থাকে নাটকীয় দ্বন্দ্ব এবং চরিত্র, সেই সঙ্গে গীতি কবিতার মন্ময়তা নাটকের বস্তুনিষ্ঠতার দ্বারা প্রভাবিত। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা, মোহিতলাল মজুমদারের বেদুইন। জীবনী কাব্য কাকে বলে? যে ব্যক্তি কর্মে এবং জীবনে সাধারণ থেকে হয়ে ওঠে অসাধারণ, লৌকিক থেকে হয়ে ওঠে অতিলৌকিক, এবং সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে লেখা কাব্যকে বলা হয় জীবনী কাব্য, যা বাংলা সাহিত্যে প্রথম শুরু হয় চৈতন্যদেবকে কেন্দ্র করে মধ্যযুগে। বৃন্দাবন দাসের শ্রীচৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত এই ধরনের কবিতার উদাহরণ। আচ্ছা, এবারে যেটা আছে, গদ্য কবিতা কাকে বলে? অন্তমিলবিহীন বিভিন্ন দৈর্ঘ্যের পংক্তিতে রচিত গদ্যের আকার বিশিষ্ট কবিতাকে বলা হয় গদ্য কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ এবং নবনীতা দেবসেনের লগ্ন এই জাতীয় কবিতার উদাহরণ। আচ্ছা, এবারে সামাজিক নাটক কাকে বলে? যে সমস্ত নাটকের উপাদান উঠে আসে বৃহত্তর সমাজ থেকে, তাকেই বলা হয় সামাজিক নাটক। যেমন রামনারায়ণ তর্করত্নের কুলীন কুলসর্বস্ব এবং গিরিশচন্দ্র ঘোষের বলিদান। অতিনাটক বা মেলোড্রামা কাকে বলে? যে সমস্ত নাটকে দৃশ্য ও ঘটনা বিষয়ে বিন্যাসের অতিরেক ও আকস্মিকতা থাকে এবং অস্বাভাবিক ঘটনাবলী রোমহর্ষক পরিণতিতে পৌঁছায় এবং নাট্যচরিত্রসমূহের মধ্যে আবেগ উচ্ছ্বসিত আকার নেয়, তাকেই বলা হয় অতিনাটক বা মেলোড্রামা। গিরিশচন্দ্র ঘোষের জনা এবং দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন প্রভৃতি এই জাতীয় নাটকের উদাহরণ। গীতিনাট্য কাকে বলে? সপ্তদশ শতাব্দীতে ইউরোপে নৃত্যগীত সম্বলিত যে নাটক জনপ্রিয়তা অর্জন করেছিল, তাকেই আমরা বাংলায় গীতিনাট্য বলি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা এবং গিরিশচন্দ্র ঘোষের আবু হোসেন। নাট্যকাব্য কাকে বলে? যে নাটকে দ্বন্দ্ব ও সংঘাত তথা নাট্যরস কাব্যধর্মিতায় আচ্ছন্ন, তাকেই বলা হয় নাট্যকাব্য। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তী সংবাদ, বিদায় অভিশাপ প্রভৃতি। কাব্যনাট্য কাকে বলে? যে সমস্ত নাটকে কাব্যগুণ নাট্যগুণকে অতিক্রম না করে তার সমশক্তিসম্পন্ন সহযোগিতা অথবা আনুগত্য সম্পর্কে আবদ্ধ হয়, তাকে বলা হয় কাব্যনাট্য। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির প্রতিশোধ, প্রকৃতির প্রতিশোধ, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের একলব্য প্রভৃতি। আচ্ছা, এবারে নৃত্যনাট্য কাকে বলে? নৃত্যনাট্য কাকে বলে? নৃত্যনাট্য হলো এমন এক ধরনের নাটক যাতে কাব্য সঙ্গীত, নৃত্য ও চরিত্রের একত্র সমাবেশ ঘটে, যাকে প্রমথনাথ দিবিসি বলেছেন নাটকীয় টেকনিকের চতুরঙ্গ নীতি। রবীন্দ্রনাথ ঠাকুরের নটির পূজা, তাসের দেশ, চণ্ডালিকা, শ্যামা প্রভৃতি এই জাতীয় নাটকের উদাহরণ। একাঙ্ক নাটক কাকে বলে? একটি অঙ্ক বস্তুত একটি দৃশ্যে সম্পন্ন একটি বিষয়ের নাট্যরূপকে একাঙ্ক নাটক বলা হয়। বাংলা একাঙ্ক নাটকের সর্বশ্রেষ্ঠ রূপকার হলেন মন্মথ রায়। তার লেখা একাঙ্ক নাটকগুলি হল বিদ্যুৎপর্ণা, রাজপুরী, টোটোপাড়া, জন্মদিন প্রভৃতি। শ্রুতি নাটক কাকে বলে? দৃশ্যময় অভিনয়কে বাদ দিয়ে সংলাপ, আবহধ্বনি, সঙ্গীত ইত্যাদির সমবায়ে কেবলমাত্র শ্রুতির মাধ্যমে যে নাটক পরিবেশিত হয়, তাকে বলা হয় শ্রুতি নাটক বা বেতার নাটক। বিধায়ক ভট্টাচার্যের মাটির ঘর, তাহার নামটি রঞ্জনা প্রভৃতি এই জাতীয় নাটকের উদাহরণ। ট্র্যাজেডির উদ্ভব হয় কোথায়? প্রাচীন গ্রিসে। বাংলা সাহিত্যে প্রথম বিয়োগান্তক বা ট্র্যাজেডি নাটক কোনটি? যোগেন্দ্র চন্দ্রগুপ্তের কীর্তিবিলাস। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি কোনটি? মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যে দুটি সার্থক ট্র্যাজেডির উদাহরণ দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী এবং বিসর্জন। কমেডির উদ্ভব প্রথম কোথায় হয়? প্রাচীন গ্রিসে। আচ্ছা, এবারে উপন্যাস। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? এটি কবে প্রকাশিত হয়? প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল 1858 খ্রিস্টাব্দে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি রোমান্সধর্মী উপন্যাসের নাম লেখো। দুর্গেশ নন্দিনী ও কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যে দুটি আত্মজীবনীমূলক উপন্যাসের নাম লেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, সতীনাথ ভাদুড়ির জাগুরি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, প্রেমাঙ্কুর আতর্থীর মহাস্থবির জাত। আঞ্চলিক উপন্যাস কাকে বলে? দুটি আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। কোনো একটি বিশেষ অঞ্চল এবং তার প্রাকৃতিক, সামাজিক, মানবিক বাস্তবতা যখন একটি উপন্যাসে স্থান পায় এবং সেই অঞ্চলের মানুষদের জীবন, জীবিকা, ভাষা, আচরণ, পরিচিতি পায়, সেই উপন্যাসকে বলা হয় আঞ্চলিক উপন্যাস। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, সমরেশ বসুর গঙ্গা, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কয়লাকুঠির দেশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলিমাখের উপকথা প্রভৃতি। ঐতিহাসিক উপন্যাস কাকে বলে? দুটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। ইতিহাসের কাহিনী ও চরিত্রকে আশ্রয় করে তার সাথে অতীতচারী কল্পনা মিশিয়ে যে উপন্যাস রচনা করা হয় তাকে বলা হয় ঐতিহাসিক উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ, দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান এই ধরনের উপন্যাসের উদাহরণ। কাব্যধর্মী উপন্যাস কাকে বলে? যে উপন্যাসে প্লট বা আখ্যান ভাগ এবং চরিত্র নির্মাণের থেকেও ঔপন্যাসিকের কবি দৃষ্টি বেশি প্রাধান্য পায় তাকে বলা হয় কাব্যধর্মী উপন্যাস। কাব্যধর্মী উপন্যাস যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। কারা উপন্যাস কাকে বলে? কারা জীবনের অন্তরালের ঘটনা, জেলখানার নিয়মকানুন, শাসন প্রণালী, পরিবেশ প্রভৃতি নিয়ে লেখা উপন্যাসকে বলা হয় কারা উপন্যাস। সতীনাথ ভাদুড়ির জাগরি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পাষাণপুরী প্রভৃতি। মনস্তত্ত্বমূলক উপন্যাস কাকে বলে? যে উপন্যাসে চরিত্রের মানস, মনের বিচিত্র গতিবিধি, কাহিনীর প্রথাগত কাঠামোকে লঙ্ঘন করে এক অন্তর্ময় পরিবেশ রচনা করে সেই উপন্যাসকে সাধারণভাবে মনস্তত্ত্বমূলক উপন্যাস বলা হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল। রাজনৈতিক উপন্যাস কাকে বলে? যে উপন্যাসে রাজনৈতিক ঘটনা ও কাহিনীকে অবলম্বন করে একটি দেশ ও জাতির সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় ব্যবস্থা, দ্বন্দ্ব, সমস্যা ও সংকট পরিস্ফুট হয় তাকেই বলা হয় রাজনৈতিক উপন্যাস। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। সামাজিক উপন্যাস কাকে বলে? উদাহরণ দাও। যে উপন্যাসের কাহিনী, চরিত্র ও পটভূমি বৃহত্তর সমাজ থেকে উঠে আসে তাকেই বলা হয় সামাজিক উপন্যাস। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বৃক্ষবৃক্ষ, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা। মহাকাব্যিক উপন্যাস কাকে বলে? মহাকাব্যের বিশাল ও বিস্তৃত পটভূমিকায় রচিত যে উপন্যাসে মহাকাব্যের লক্ষণগুলি ফুটে ওঠে তাকে বলা হয় মহাকাব্যিক উপন্যাস। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা। এবার ছোট গল্পের আবির্ভাব কোথায় হয়? আমেরিকায়। দুটি অতিপ্রাকৃত ছোট গল্পের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ এবং অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছায়া। প্রকৃতি ও মানুষ নিয়ে রচিত দুটি ছোট গল্পের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৌরি ফুল। দুটি হাস্যরসাত্মক ছোট গল্পের নাম লেখো। প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়ের রসময়ী রসিকতা এবং রাজশেখর বসুর চিকিৎসা সংকট। দুটি মনস্তাত্ত্বিকমূলক ছোট গল্পের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীশ্বর্গ। মনুষ্য ও মনুষ্যতর প্রাণীর সম্পর্ক নিয়ে রচিত দুটি ছোট গল্পের নাম লেখো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালাপাহাড় প্রভৃতি। আচ্ছা, এবারে প্রবন্ধ সাধারণত কয় প্রকার ও কী কী? দুই প্রকার, বস্তুনিষ্ঠ প্রবন্ধ ও তন্ময় প্রবন্ধ। বস্তুনিষ্ঠ প্রবন্ধ বা তন্ময় প্রবন্ধ আর ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধ। বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ কাকে বলে? দুটি উদাহরণ দাও। বুদ্ধি প্রধান, বিষয়বস্তুর প্রাধান্য যে প্রবন্ধে থাকে তাকে বলে বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ। অক্ষয় কুমার দত্তের পদার্থবিদ্যা, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বিচিত্র জগৎ। মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কাকে বলে? দুটি উদাহরণ দাও। যুক্তি ও বিশ্লেষণধর্মী যে সমস্ত প্রবন্ধ ব্যক্তি নির্ভর এবং হৃদয়াবেগের প্রাধান্য থাকে তাকেই বলা হয় মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। যেমন বঙ্কিমচন্দ্রের বিবিধ সংগ্রহ, রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত প্রভৃতি। বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কার লেখা? কী জাতীয় প্রবন্ধ? এটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বস্তুনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ। এটি 1872 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদেশের কৃষক কটি পরিচ্ছেদে বিভক্ত এবং কী কী? 4টি পরিচ্ছেদে বিভক্ত। দেশের শ্রীবৃদ্ধি, জমিদার, প্রাকৃতিক নিয়ম, আইন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকরহস্য ও কমলাকান্তের দপ্তর কী জাতীয় প্রবন্ধের উদাহরণ? মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ও ছেলেবেলা কী জাতীয় প্রবন্ধ গ্রন্থের উদাহরণ? আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ। কমলাকান্তের দপ্তর কার লেখা? কী জাতীয় প্রবন্ধ গ্রন্থের উদাহরণ? এটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, এটি 1875 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। আচ্ছা, এই হলো সিলেবাস। বেশি কিছু বলবো না, একই অনেক বড় হয়ে গেছে, প্রায় 20 মিনিট পেরিয়ে গেছে, আর বেশি বাড়াচ্ছি না। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং আশা করি তোমাদের কাজে লাগবে।